প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি মঈনুদ্দিন আহমেদ, সহকারী অধ্যাপক, ফুলবাড়ি দারুস-সুন্নাহ সিদ্দিকিয়া ফাজিল মাদ্রাসা। গতদিন আমি আলিম প্রথম বর্ষে বাংলা প্রথম পত্রের রবীন্দ্রনাথ ঠাকুরের অপরিচিত গল্পের কিছু অংশ পড়েছি। আজকে বাকি অংশ। যাই হোক, হরিশের সরস রসনার গুণ আছে। মামার মন নরম হইল, বিবাহের ভূমিকা অংশটা নির্বিঘ্নে সমাধা হইয়া গেল। অর্থাৎ হরিশের যে কোনো কথা রস দিয়ে তিনি বর্ণনা করতে পারেন, তাতে করে মামা মনটা নরম হয়ে গেল আর বিবাহের কার্যটাও সমাধা হয়ে গেল। কলকাতার বাইরে বাকি যে পৃথিবীটা আছে সমস্তটাকে মামা আন্দামান দ্বীপের অন্তর্গত বলিয়া জানেন, আর কলকাতার বাইরের যত পৃথিবীটাকে মামার কাছে আন্দামান দ্বীপ বলে মনে হয়েছে। জীবনে একবার বিশেষ কাজে তিনি কন্যগড় পর্যন্ত গিয়েছিলেন। কলকাতার একটা স্থান, কন্যগড় হচ্ছে কলকাতার একটা স্থানের নাম। মামা যদি মনু হইতেন তবে তিনি হাবড়ার পুল পার হওয়াটাকে তার সংহিতায় একেবারে নিষেধ করিয়া দিতেন। মনের মধ্যে ইচ্ছা ছিল নিজের চোখে প্রত্যেকটা কাজে মামা মতামত ছাড়া কোনো কাজ করা যেত না। মনের মধ্যে ইচ্ছে ছিল অনুপমের নিজের চোখে মেয়ে দেখিয়া আসিব, কিন্তু সাহস করিয়া প্রস্তাব করিতে পারলাম না। কন্যাকে আশীর্বাদ করিবার জন্য যাহাকে পাঠানো হইল সে আমাদের বেনু দাদা, আমার পিস্তুত ভাই। অর্থাৎ কন্যার আশীর্বাদের জন্য দায়িত্ব যারকে দেওয়া হয়েছিল সে আমাদের পিস্তুত ভাই বেনুদা। তাহার মতো রুচি এবং দক্ষতার পরে আমি 16 আনা নির্ভর করিতে পারি। অর্থাৎ তার রুচি এবং দক্ষতাকে আমি বিশ্বাস করি। বিনুদাদা ফিরিয়া আসিয়া বলিলেন, মন্দ নয় হে, খাঁটি সোনা বটে। এবং সেও ভনিতা করে আমাকে বলল যে খারাপ নয় এবং সোনার মতো উজ্জ্বল। বিনুদাদার ভাষাটা অত্যন্ত আর্ট। যেখানে আমরা বলি চমৎকার, সেখানে তিনি বলেন চলনসই। অতএব বুঝিলাম তাহার ভাগ্যে প্রজাপতির সঙ্গে পঞ্চস্বরের কোনো বিরোধ নাই। প্রজাপতি হচ্ছে বিবাহের দেবতা, আর পঞ্চস্বর হচ্ছে একটা বান, 5টি বানের নাম একত্রে পঞ্চস্বর বলা হয়েছে। বলা বাহুল্য, বিবাহ উপলক্ষে কন্যাপক্ষকে কলিকাতায় আসিতে হইল, আর বিবাহের আয়োজনের জন্যই কন্যাপক্ষ কলকাতায় আসলো। কন্যার পিতা শম্ভুনাথ বাবু হরিশকে কত বিশ্বাস করেন তার প্রমাণ এই যে বিবাহের 3 দিন পূর্বেই তিনি আমাকে প্রথম চক্ষে দেখেন এবং আশীর্বাদ করিয়া যান। আর কন্যার বাবা শম্ভুনাথ বাবু বিনুদাদার কথায় বিবাহের 3 দিন পূর্বে আমাকে দেখে এবং আশীর্বাদ করে যান। বয়স তার 40-এর কিছু এপারে বা ওপারে, চুল কাঁচা, গোফে পাক ধরিতে আরম্ভ করিয়াছে মাত্র, সুপুরুষ বটে। অর্থাৎ তার বয়স তেমন বেশি হয়নি, কিন্তু গোফে পাক ধরেছে, তা দেখতে সুপুরুষ বটে। ভিড়ের মধ্যে দেখিলে সকলের আগেই তার উপরে চোখ পড়িবার মতো চেহারা। অর্থাৎ ভিড়ের মধ্যে সহজে তাকে চেনা যায়। আশা করি আমাকে দেখিয়া তিনি খুশি হইয়াছিলেন। বোঝা শক্ত, কেননা তিনি বড়ই চুপচাপ। তিনি যে আমাকে দেখে খুশি হয়েছিলেন সে কথাটা সহজে বোঝা যায় না, কারণ তিনি চুপচাপ। যে দুটি একটি কথা বলেন যেন তাহাতে পুরা জোর দিয়া বলেন না। আর মামার মুখ তখন অনর্গল ছুটিতেছিল, ধনে মানে আমাদের স্থান যে শহরের কারো চেয়ে কম নয়, সেইটিকেই তিনি নানা প্রসঙ্গে প্রচার করিতেছিলেন। আর মামা তার সামনে অনর্গলভাবে আমাদের প্রশংসা করতেছিলেন। শম্ভুনাথবাবু এ কথা একেবারেই যোগেই দিলেন না, কোন ফাঁকে একটা হু বা হা কিছুই শোনা গেল না। আর মামার কথাবার্তার মধ্যে শম্ভুনাথবাবু যোগ তো দেয়নি, তার মুখ দিয়ে কোনো শব্দও উচ্চারিত হয়নি। আমি হইলে দমিয়া যাইতাম, কিন্তু মামাকে দমানো শক্ত। অর্থাৎ আমি কথা বলতে বলতে হয়তো থেমে যেতাম, কিন্তু মামাকে দমানো কঠিন।
তিনি শম্ভুনাথ বাবুর চুপচাপ ভাব দেখিয়া ভাবিলেন লোকটা নিতান্ত নির্জীব, একেবারেই কোনো তেজ নাই। শম্ভুনাথ বাবুর চুপচাপ থাকাকে মামা নির্জীব বা তেজ নেই এরকম ভাবতে লাগলেন। বেহাই সম্প্রদায়ের আর যাই থাক, তেজ থাকাটা দোষের, অতএব মামা মনে মনে খুশি হইলেন। বেহাই সম্পর্কের মেয়ের বাবাকে তেজ থাকলে চলবে না, তেজ থাকাটা একটা দোষেরও বিষয়, সেই জন্য মামা খুশিও হলেন। শম্ভুনাথ বাবু যখন উঠিলেন তখন মামা সংক্ষেপে উপর হইতে তাকে বিদায় করলেন, গাড়িতে তুলিয়া দিতে গেলেন না। অর্থাৎ শম্ভুনাথ বাবুকে বিদায়ের সময় মামা গাড়িতে তুলে দিতে যাননি, সংক্ষিপ্তভাবেই তাকে বিদায় দিলেন। পণ সম্বন্ধে দুই পক্ষে পাকাপাকি কথা ঠিক হইয়া গিয়াছিল। পণ অর্থাৎ যৌতুক সম্পর্কে উভয় পক্ষে পাকাপাকি চূড়ান্ত সিদ্ধান্ত হয়ে গিয়েছিল। মামা নিজেকে অসামান্য চতুর বলিয়াই অভিমান করিয়া থাকেন, কথাবার্তায় কোথাও তিনি কিছু ফাঁক রাখেন নাই। টাকার অঙ্ক তো স্থির ছিলই, তারপরে গহনা কত ভরির এবং সোনা কত দরের হইবে সেও একবারে বাদাবাদি হইয়া গিয়েছিল। মামা নিজেকে খুব চালাক ভাবতেন, কথাবার্তায় কোনো ফাঁক রাখেননি। টাকার অঙ্ক থেকে শুরু করে সোনার পরিমাণ, গহনা কীরকম হবে, সব কিছু নিয়েই একেবারে চূড়ান্ত কথা হয়ে গেছিল। আমি নিজে এ সমস্ত কথার মধ্যে ছিলাম না, জানিতাম না দেনা পাওনা কী স্থির হইল। অর্থাৎ আমাকে এই সম্পর্কে কিছু বলা হয়নি এবং দেনা পাওনা বা লেনদেন সম্পর্কে আমি কিছুই জানি না। মনে জানিতাম এই স্থূল অংশটাও বিবাহের একটা প্রধান অংশ এবং সে অংশের ভার যার উপরে তিনি এক কড়াও ঠকিবেন না। আর এই ছোট্ট অংশটি, বিবাহের এই ছোট বা স্থূল অংশটি একটা বিবাহের প্রধান অংশ, আর সেই অংশের ভার যার উপর দেওয়া হয়েছিল সে এক কড়াও ঠকবেন না। বস্তুত আশ্চর্য পাকা লোক বলিয়া তিনি বুদ্ধির লড়াইয়ে জিতিবেন, এই একেবারে ধরা কথা। এই জন্য আমাদের অভাব না থাকিলেও এবং অন্য পক্ষের অভাব কঠিন হইলেও জিতিব। আমাদের সংসারে এই জেদ, ইহাতে যে বাঁচুক আর যে মরুক। মামা এমন এক ব্যক্তি, প্রত্যেকটা কাজেই শুধু তার ইচ্ছা জিতবই আমি, সে এতে করে কে মরবে আর কে বাঁচবে সেটা তার কাছে বড় কথা নয়। গায়ে হলুদ অসম্ভব রকম ধুম করিয়া হইয়া গেল। ধুমধামের মধ্যেই গায়ে হলুদের পর্বটি শেষ হয়ে গেল। বাহক এত গেল যে আমার আদমশুমারি করিতে হইলে বাহক এতগুলো ছিল যে তার আদমশুমারি বা গণনা করিতে হইলে কেরানি রাখিতে হয়, অর্থাৎ একজন হিসাব রক্ষক রাখতে হয়। তাহাদিগকে বিদায় করিতে অপর পক্ষকে যে নাকাল হইতে হইবে সেই কথা স্মরণ করিয়া মামার সঙ্গে মা একযোগে বিস্তর হাসিলেন। আর গায়ে হলুদের অনুষ্ঠানে কত লোকজন সমাগম হয়েছিল, তাহাদের বিদায় করিতে গেলে যে নাকাল অবস্থা হইতে হয় সে কথা মনে করতে মা একযোগে অনেকক্ষণ ধরে হাসলেন, হাসি ঠাট্টার মধ্যে ডুবে গেছিলেন। ব্যান্ড, বাঁশি, শখের কনসার্ট প্রভৃতি যেখানে যত প্রকার উচ্চ শব্দ আছে সমস্ত একসঙ্গে মিশাইয়া বর্বর কোলাহলের মতো হস্তি দ্বারা সঙ্গীত সরস্বতীর পদ্মবন দলিত বিদলিত করিয়া আমি তো বিবাহ বাড়িতে গিয়া উঠিলাম। অর্থাৎ অনুপম বলতেছে যত প্রকার আর ব্যান্ড, বাঁশি এবং একসঙ্গে কনসার্ট বা অর্থাৎ সঙ্গীতের সুর নিয়ে উচ্চস্বরে বাজাইয়া সেই বর্বর কোলাহলের হৈহট্টগোলের মধ্য দিয়ে হস্তি সরস্বতীর পদ্মবনের বিদলিত করিয়া বিবাহ বাড়িতে গিয়া বরযাত্রী উপস্থিত হইল। আংটিতে হারেতে জরি জহরতে আমার শরীর যেন গহনার দোকান নিলামে চড়িয়াছে বলিয়া বোধ হইল। অর্থাৎ বিবাহ অনুষ্ঠানে যাইবার পূর্বে আমার শরীরে আংটি এবং জরি জহরতে যেন এত ভরে গিয়েছিল যেন দোকান নিলামে চড়িয়া গিয়েছে। যে তাহাদের ভাবি জামাইয়ের মূল্য কত সেটা যেন কতক পরিমাণে সর্বাঙ্গে স্পষ্ট করিয়া লিখিয়া ভাবি শ্বশুরের সঙ্গে
মোকাবিলা করিতে চলিয়াছিলাম। অর্থাৎ ভবিষ্যতের জামাতার যে কত মূল্য সে সম্পর্কে ভাবি শ্বশুরের কাছে যেন মোকাবেলা করতে চলিয়াছিলাম। মামা বিবাহ বাড়িতে ঢুকিয়া খুশি হইলেন না। অর্থাৎ মামা এই বিবাহের আয়োজনে তেমন একটা খুশি হলেন না। একেই তো উঠানটাতে বরযাত্রীদের জায়গা সংকুলন হওয়াই শক্ত, তাহার পরে সমস্ত আয়োজন নিতান্ত মধ্যম রকমের। ইহার পরে শম্ভুনাথ বাবুর ব্যবহারটা নেহাত ঠান্ডা, তার বিনয়টা অজস্র নয়। মুখে তো কথাই নাই, কোমরে চাদর বাঁধা, গলা ভাঙ্গা, টাক পড়া, মিসকালো এবং বিপুল শরীর তার একটি উকিল বন্ধু যদি নিয়ত হাত জোড় করিয়া মাথা হেলাইয়া নম্রতার স্মিত হাস্যে ও গদগদ বচনে কনসার্ট পার্টির করতাল বাজিয়ে হইতে শুরু করিয়া বরকর্তাদের প্রত্যেককে বারবার প্রচুর রূপে অভিষিক্ত করিয়া না দিতেন, তবে গোড়াতে এটা এসপার ওসপার হইত। অর্থাৎ বিবাহর আয়োজন মামার পছন্দ হয়নি। তারপরে মেয়ের বাবা শম্ভুনাথ বাবু তেমন একটা নেহাত ভালো ব্যবহারও দেখাননি। তার বন্ধু শম্ভুনাথ বাবুর বন্ধু উকিল বন্ধু, উনি বিভিন্নভাবে হাত জোড় করিয়া বরকর্তাদের প্রত্যেককে বারবার অভিষিক্ত করিয়া দিতে যদি না দিতেন তাহলে বিবাহ সম্পন্ন হতো না। অর্থাৎ এখানে বোঝানো হয়েছে মেয়ের বাবাকে বর পক্ষের ব্যক্তিদের কাছে সবসময় মাথা নিচু করে নম্রভাবে কথা বলতে হবে, সেইটাই মামা বোঝাতে চেয়েছেন। আমি সভায় বসিবার কিছুক্ষণ পরে মামা শম্ভুনাথ বাবুকে পাশের ঘরে ডাকিয়া লইয়া গেলেন। বিবাহ সভায় বসিবার কিছুক্ষণ আগেই মামা শম্ভুনাথ বাবুকে পাশের ঘরে লইয়া গেলেন। কি কথা হইল জানি না। কিছুক্ষণ পরে শম্ভুনাথ বাবু আমাকে আসিয়া বলিলেন, বাবাজি একবার এদিকে আসতে হচ্ছে। অর্থাৎ মেয়ের বাবা এবং আমার মামার সঙ্গে কি কথা হলো জানি না, কিন্তু মেয়ের বাবা এসে আমাকে বলল, বাবাজি একবার এদিকে আসতে হচ্ছে। ব্যাপারখানা এই, সকলে না হোক কিন্তু কোনো কোনো মানুষের জীবনে একটা কিছু লক্ষ্য থাকে। মামার একমাত্র লক্ষ্য ছিল তিনি কোনো মতেই কারো কাছে ঠকিবেন না। অর্থাৎ সে আগেই বলা হয়েছে যে মামার একটা উদ্দেশ্য ছিল, সে কারো কাছে ঠকতে রাজি নয়। এখানেও তাই ঘটল। তার ভয় তার বেহাই তাহাকে গহনায় ফাঁকি দিতে পারেন। বিবাহ কার্য শেষ হইয়া গেলে সে ফাঁকির আর প্রতিকার চলিবে না। মামার একটা ভয় ছিল মেয়ের বাবা বা বিহাই তাহাকে গহনায় ফাঁকি দিতে পারেন, আর বিবাহের কাজ শেষ হয়ে গেলে সে ফাঁকির আর প্রতিকার হবে না। অর্থাৎ ফাঁকি দিলে সেটা পরিশোধ আর হবে না। বাড়ি ভাড়া, সওগাত, লোকবিদায় প্রভৃতি সম্বন্ধে যেরকম টানাটানি পরিচয় পাওয়া গেছে, তাতে মামা ঠিক করিয়াছিলেন দেওয়াথোয়া সম্বন্ধে যে লোকটির শুধু মুখের কথার উপর ভর করা চলিবে না। সেই জন্য বাড়ির শ্যাকরাকে শুদ্ধ সঙ্গে আনিয়াছিলেন। অর্থাৎ শ্যাকরা হলো স্বর্ণকার। দেওয়াথোয়া বলতে বিয়ের জন্য যে লেনদেন ছিল সেটাকে বলা হচ্ছে এখানে দেওয়াথোয়া। অর্থাৎ সোনার গহনা কি পরিমাণ হবে, সেটা খাঁটি না নকল, সেটা পরিমাপ করার জন্য স্বর্ণকার বা শ্যাকরাকে বিবাহ সভায় উপস্থিত করা হয়েছিল। পাশের ঘরে গিয়া দেখিলাম মামা এক তক্তপোষে এবং শ্যাকরা তাহার দাঁড়িপাল্লায় কষ্টি পাথর প্রভৃতি লইয়া মেঝেই বসিয়া আছে। পাশের ঘরে গিয়ে দেখি মামা এক তক্তপোষে বসে আছে, আর একদিকে শ্যাকরা বা স্বর্ণকার দাঁড়িপাল্লা নিয়ে কষ্টি পাথর নিয়ে মেঝেই বসে আছে। কষ্টি পাথর হচ্ছে সোনা খাঁটি না নকল সেটা পরিমাপ করার পাথর। সোমনাথ বাবু আমাকে বলিলেন, তোমার মামা বলিতেছেন বিবাহের কাজ শুরু হইবার আগেই তিনি কনের সমস্ত গহনা যাচাই করিয়া দেখিবেন, ইহাতে তুমি কি বলো? অর্থাৎ মেয়ের বাবা সোমনাথ বাবু মামা বলেছিল যে বিবাহ কার্য সম্পন্ন হওয়ার পূর্বে গহনাপত্র যাচাই বাছাই করে দেখবেন, কিন্তু ইহাতে আমার মত কি, এটাই মেয়ের বাবার উদ্দেশ্য ছিল। আমি মাথা হেঁট করিয়া চুপ করিয়া রহিলাম।
আমি মামার সামনে আর কিছু বলার আমার সাহস হলো না। চুপ করে মাথা নিচু করে বসে আছি। মামা বলিল, ও আবার কি বলিবে? আমি যা বলিব তাই হইবে। শম্ভুনাথবাবু আমার দিকে চাহিয়া কহিলেন, সেই কথা তবে ঠিক, উনি যা বলিবেন তাই হইবে, এ সম্বন্ধে তোমার কিছু বলিবার নাই? অর্থাৎ শম্ভুনাথবাবু এবার বললেন, তো সে কথাই ঠিক, উনি যা বলবেন তাই, তোমার এ সম্বন্ধে কিছু বলিবার নাই। আমি একটু ঘাড় নাড়ার ইঙ্গিতে জানালাম, এসব কথায় আমার সম্পূর্ণ অনধিকার। ঘাড় নাড়াইয়ে সম্মতি জানিয়ে বললাম, জানাইয়ে দিলাম যে এ সম্পর্কে আমার কোনো অধিকার নাই। আচ্ছা তবে বসো, মেয়ের গা হইতে সমস্ত গহনা খুলিয়া আনিতেছি, এই বলিয়া তিনি উঠিলেন। এবার শম্ভুনাথবাবু আমাকে বসতে বলে উনি বললেন যে মেয়ের গা হইতে সমস্ত গহনা খুলিয়া আনিতেছি, এই বলিয়া তিনি উঠিলেন। মামা বলিলেন, অনুপম এখানে কি করিবে? ও সবাই গিয়া বসুক। অর্থাৎ আমাকে সেখান থেকে চলে যেতে বলা হলো। কিছুক্ষণ পরে তিনি একখানা গামছায় বাঁধা গহনা আনিয়া তক্তপোষের উপর মেলিয়া ধরিলেন। সমস্ত তাহার পিতামহীদের আমলের গহনা, হাল ফ্যাশনের সূক্ষ্ম কাজ নয়, যেমন মোটা তেমনি ভারী। অর্থাৎ কিছুক্ষণ পর শম্ভুনাথবাবু একটা গামছায় সমস্ত গহনা নিয়ে এসে তক্তপোষের উপর মেলিয়া ধরিলেন। সমস্তই যেন পিতামহীদের আমলের গহনা, পুরনো গহনা এবং যেমন মোটা তেমন ভারী। শেখরা গহনা হাতে তুলিয়া লইয়া বলিল, ইহার দেখিব কি, ইহাতে খাদ নাই, এমন সোনা এখনকার দিনে ব্যবহারই হয় না। অর্থাৎ স্বর্ণকার তার মত প্রকাশ করল, ইহা আর কি পরীক্ষা করব, এতে কোনো খাদ নেই, আর এ ধরনের সোনা এখন ব্যবহার হয় না। এই বলিয়া সে মকর মুখা মোটা একখানা বালায় একটু চাপ দিয়া দেখাইল তাহা বাঁকিয়া যায়। এই বলে মকর মুখা মানে কুমিরের মুখের আকৃতির মতো একটি বালায় হাত দিয়া চাপ দিয়া দেখল যে বেঁকে যাচ্ছে। মামা তখন এই নোট বইয়ে গহনাগুলির ফর্দ টুকিয়া লইলেন। আর মামার কি করলো, তার নোট বইয়ে গহনার তালিকা তৈরি করলেন বা ফর্দ তৈরি করলেন। পাশে যাহা দেখানো হইল তাহার কোনোটা কম পড়ে। হিসাব করিয়া দেখিলেন গহনা যে পরিমাণ দিবার কথা, এগুলি সংখ্যায়, দরে এবং ভারে তার অনেক বেশি। অর্থাৎ হিসাব করে মামা দেখল গহনা যে পরিমাণ দেওয়ার কথা ছিল তার চেয়ে এই গহনা অনেক গুণে বেশি। গহনাগুলির মধ্যে একজোড়া ইয়ারিং ছিল। শম্ভুনাথ সেইটা শেখরার হাতে দিয়া বলিলেন, এইটা একবার পরখ করিয়া দেখো। অর্থাৎ গহনাগুলির মধ্যে একটা কানের দুল ছিল, যেটাকে বলা হচ্ছে ইয়ারিং। শম্ভুনাথবাবু সেইটা স্বর্ণকার বা শেখরার হাতে দিয়া বললেন, এইটা পরীক্ষা করে পরখ করে দেখো। শেখরা কহিল, ইহা বিলাতি মাল, ইহাতে সোনার ভাগ সামান্যই আছে। অর্থাৎ এখানে বিলাতি বলতে বিদেশি জিনিস। স্বর্ণকার বলল যে এতে সোনার ভাগ কম আছে। সমুবাবু ইয়ারিং জোড়া মামার হাতে দিয়া বলিলেন, এটা আপনারাই রাখিয়া দিন। এবার মেয়ের বাবা শম্ভুনাথবাবু ইয়ারিং জোড়া মামার হাতে দিয়া বললেন, এটা আপনারাই রাখিয়া দিন। মামা সেটা হাতে লইয়া দেখিলেন এই ইয়ারিং দিয়াই কন্যাকে তাহারা আশীর্বাদ করিয়াছিলেন। অর্থাৎ এই কানের দুল দিয়েই কন্যাকে আশীর্বাদ করা হয়েছিল। মামার মুখ লাল হইয়া উঠিল। দরিদ্র তাহাকে ঠকাইতে চাইবে, কিন্তু তিনি ঠকিবেন না, এই আনন্দ সম্ভব হইতে বঞ্চিত হইলেন এবং তাহার উপরে কিছু উপরই পাওনা জুটিল। অত্যন্ত মুখ ভার করিয়া বলিলেন, অনুপম যাও, তুমি সবাই গিয়ে বসোগে। মামার মুখ অপমানে লাল হয়ে গেল। তা তিনি ঠকিবেন এমন কথা বিশ্বাস করা যায় না। তিনি শেষ পর্যন্ত অনুপমকে বলল, তুমি যাও, সবাই গিয়ে বসো। শম্ভুনাথবাবু বলিলেন, না, এখন সবাই বসিতে হইবে না, চলুন আগে আপনাদের খাওয়াই দিই। মেয়ের বাবা শম্ভুনাথবাবু এবার বললেন যে বিবাহ সবাই বসার দরকার নেই, আগে খাওয়াই দিই। মামা বললেন, সে কি কথা, লগ্ন? শম্ভুনাথবাবু বলিলেন, সেজন্য কিছু ভাবিবেন না, এখন উঠুন। অর্থাৎ হিন্দু ধর্মের লগ্ন বা সময় একটা বিশেষ মুহূর্ত, এবং লগ্ন বা সময়, বিবাহের সময় চলে গেলে আর বিবাহ হয় না। তাই সেই বিষয় নিয়ে যখন মামা বললেন যে লগ্ন
মেয়ের বাবা বলল, সে যেন ভাবিবেন না, এখন উঠুন। লোকটি নেহাত ভালো মানুষ ধরনের, কিন্তু ভিতরে বেশ একটু জোর আছে বলিয়া বোধ হইল। শম্ভুনাথ বাবুকে দেখতে ভালো মনে হলেও তার ভিতরে একটা জেদ বা জোর আছে বলে বোধ হইল। মামাকে উঠিতে হইল। বরযাত্রীদেরও আহার হইয়া গেল। আয়োজনের আড়ম্বর ছিল না, কিন্তু রান্না ভালো এবং সমস্ত বেশ পরিচ্ছন্ন বলিয়াই সকলেরই তৃপ্তি হইল। অর্থাৎ বরযাত্রীদের আহার কার্যাদি সম্পন্ন হইল। রান্না বান্নাও ভালোই হয়েছিল, পরিষ্কার পরিচ্ছন্ন সব কিছু ছিল, তৃপ্তি সহকারে সবাই খেয়েছে। বরযাত্রীদের খাওয়া শেষ হইলে শম্ভুনাথবাবু আমাকে খাইতে বলিলেন। মামা বলিলেন, সে কি কথা, বিবাহের পূর্বে বর খাইবে কেমন করিয়া? আচ্ছা, প্রত্যেকটা বিবাহ সম্পন্ন হয়নি, বর খাবে, এটা তো কেমন কথা? মামা জিজ্ঞেস করলেন। এই সম্বন্ধে মামার কোনো মত প্রকাশকে তিনি সম্পূর্ণ উপেক্ষা করিয়া আমার দিকে চাহিয়া বললেন, তুমি কি বলো, বসিয়া যাইতে দোষ কিছু আছে? অর্থাৎ মামার এই কথা উপেক্ষা করে তিনি আমাকে বললেন, তুমি কি বলো, তোমার মতামত কি, বসিয়াতে দোষ কি, খেতে দোষ কোথায়? মূর্তিমতী মাতৃ আজ্ঞা স্বরূপে মামা উপস্থিত, তাহার বিরুদ্ধে চলা আমার পক্ষে অসম্ভব। আমি আহারে বসিতে পারিলাম না। অর্থাৎ মামার যে চেহারা, মায়ের আদেশ উপেক্ষা করা আমার পক্ষে সম্ভব হলো না এবং আমি আহারে বসিতে পারিলাম না। তখন শম্ভুনাথ বাবু আমাকে বলিলেন, আপনাদিগকে অনেক কষ্ট দিয়েছি, আমরা ধনী নই, আপনাদের যোগ্য আয়োজন করিতে পারি নাই, ক্ষমা করিবেন। রাত হইয়া গেছে, আর আপনাদের কষ্ট বাড়াইতে ইচ্ছা করি না এখন তবে। অর্থাৎ মেয়ের বাবা শম্ভুনাথ বাবু আমাকে বলিলেন যে আপনাদের অনেক কষ্ট দিয়েছি, আমি ধনী নই, আপনাদের যোগ্য আয়োজন করিতে পারি নাই, ক্ষমা করিবেন। রাত হয়ে গেছে, আপনাদের কষ্ট বাড়াইতে ইচ্ছা করি না। অর্থাৎ মেয়ের বাবা তার মতামত প্রকাশ করল যে আপনাদের অনেক কষ্ট দিয়েছি, আমি গরিব মানুষ, আমি ভালোভাবে আয়োজন করিতে পারি নাই, আমাকে ক্ষমা করে দেবেন। অনেক রাত হয়ে গেছে, আর আপনাদের কষ্ট দিতে চাই না, আপনারা এখন। মামা বলিলেন, তা সভায় চলুন, আমরা তো প্রস্তুত আছি। শম্ভুনাথ বলিলেন, তবে আপনাদের গাড়ি বলিয়াই দিই। অর্থাৎ এবার মেয়ের বাবা শম্ভুনাথবাবু বললেন, আপনাদের গাড়ি কথা বলি। মামা আশ্চর্য হয়ে বলিলেন, ঠাট্টা করিতেছেন নাকি? শম্ভুনাথ বলিলেন, ঠাট্টা তো আপনিই করিয়া সারিয়াছেন, ঠাট্টার সম্পর্কটাকে স্থায়ী করিবার ইচ্ছা আমার নাই। অর্থাৎ শম্ভুনাথ বাবু এবার জবাব দিলেন, ঠাট্টা তো আপনিই করিয়াছেন, ঠাট্টার সম্পর্কটাকে স্থায়ী করিবার ইচ্ছা আমার নাই। মামা দুই হাত দুই চোখ এত বড় করিয়া মিলিয়া অবাক হইয়া রইলেন। শম্ভুনাথ বাবুর এই কথায় মামার চোখ বড় বড় করে তার দিকে তাকিয়া রইলেন। শম্ভুনাথ কহিলেন, আমার কন্যার গহনা আমি চুরি করিব, এ কথা যারা মনে করে তাহাদের হাতে আমি কন্যা দিতে পারি না। এবার তিনি বললেন, যারা আমাকে চোর বলিয়া মনে করে তাদের হাতে আমি কন্যা সমর্পণ করতে পারি না, অর্থাৎ বিবাহ তিনি দিবেন না। আমাকে একটি কথা বলাও তিনি আবশ্যক বোধ করিলেন না, কারণ প্রমাণ হয়ে গেছে আমি কেহই নই। অর্থাৎ মেয়ের বাবা আমাকে একটি কথাও আর বলেনি, কারণ এর প্রমাণ আমি দিয়েছি যে আমি কেহ নই, মামাই সব। তারপরে যা হইল সে আমি বলিতে ইচ্ছা করি না। ঝাড় লণ্ঠন ভাঙ্গিয়া চুরিয়া জিনিসপত্র লণ্ডভণ্ড করিয়া বরযাত্রীর দল দক্ষ যজ্ঞের পালা সারিয়া বাহির হইয়া গেল। অর্থাৎ যে ঝাড়বাতি ছিল, যে আয়োজন ছিল বসার এবং প্যান্ডেল ছিল, সব কিছু ভেঙে চুরে যুদ্ধের ময়দানের মতো ভেঙে চিরে সারিয়ে দিয়ে বাহির হইয়া গেল। বাড়ি ফিরবার সময় ব্যান্ড, রসন চৌকি, কনসার্ট একসঙ্গে বাজিল না এবং অভ্রের ঝাড়গুলো আকাশের তারার উপর আপনাদের কর্তব্যের বরাত দিয়ে কোথাও যে মহানির্বাণ লাভ করল সন্ধান পাওয়া গেল না। অর্থাৎ বাড়ি ফেরার সময় সেই কনসার্ট একসঙ্গে আর বাজল না, আর অভ্রের আলোগুলো ঝাড়গুলোও আকাশে তারার উপর
আর তাদের বরাত কর্তব্যের বরাত দিয়ে কোথাও মহানির্বাণ লাভ করল না। বাড়ির সকলে তো রাগি আগুন, কন্যার পিতা এত গুমর, কলিজে চারপোয়া হইয়া আসিল। সকলে বলিল, দেখি মেয়ের বিয়ে দেন কেমন করিয়া। কিন্তু মেয়ের বিয়ে হইবে না এ ভয় যার মনে নাই, তার শাস্তির উপায় কি? বাড়ির সকলেই রেগে গেল। তাদের ধারণা কন্যার পিতার এতই অহংকার, কলিযুগ এসে গেল। সকলেই বলিল, দেখি এইবার মেয়ের বিয়ে কেমন করিয়া হয়। কিন্তু মেয়ের বিয়ে হইবে না এ ভয় যার মনে নাই, তার শাস্তির উপায় কি? অর্থাৎ যারা বিয়ে ভেঙে দেয় তাদের মেয়ে বিয়ে দেওয়ার ভয় থাকে না, আর তাদের শাস্তিই বা কীভাবে দেবে? মস্ত বাংলাদেশের মধ্যে আমি একমাত্র পুরুষ যাহাকে কন্যার বাপ বিবাহের আসর হইতে নিজে ফিরাইয়া দিয়াছে। অর্থাৎ সারা বাংলাদেশের মধ্যে আমি একমাত্র পুরুষ যাকে কন্যার বাপ বিবাহের আসর হইতে ফিরাইয়া দিয়াছে। এত বড় সৎপাত্রী কপালে এত বড় কলঙ্কের দাগ কোন নষ্ট গ্রহ এত আলো জ্বালাইয়া বাজনা বাজাইয়া সমারোহ করিয়া আঁকিয়া দিল? বরযাত্রীরা এই বলিয়া কপাল চাপড়াইতে লাগিল যে বিবাহ হইল না, অথচ আমাদের ফাঁকি দিয়া খাওয়াইয়া দিল। পাকযন্ত্রটাকে সমস্ত অন্ন শুদ্ধ সেখানে টান মারিয়া ফেলিয়া দিয়া আসিতে পারলে তবেই আফসোস মিটিত। অর্থাৎ বিবাহ সবার বরযাত্রীদের সবার একটা ধারণা বিবাহ হলো না, অথচ আমাদেরকে চালাকি করে খাওয়াই দিল, যে খাওয়া আর হজম হয় না। বিবাহের চুক্তিভঙ্গ ও মানহানির দাবিতে নালিশ করিব বলিয়া মামা অত্যন্ত গোল করিয়া বেড়াইতে লাগিল। মামা ইতিমধ্যে বলে বেড়াতে লাগলো যে বিবাহের চুক্তিভঙ্গ এবং মানহানির দাবিতে নালিশ বা মামলা মোকদ্দমা করবেন। হিতৈষীরা বুঝাইয়া দিল, তাহা হইলে তামাশার যেটুকু বাকি আছে তাহা পুরা হইবে। অর্থাৎ অন্য ব্যক্তিরা বলতেছে যে তামাশার যেটুকু বাকি আছে তাহা এবার নালিশ করলে পুরা হয়ে যাবে। বলা বাহুল্য আমিও খুব রাগিয়াছিলাম। কোনো গতিকে শম্ভুনাথ বিষম জব্দ হইয়া আমাদের পায়ে ধরিয়া আসিয়া পড়েন। গোফের রেখায় তা দিতে দিতে এইটাই কেবল কামনা করতে লাগিলাম। আমাদের সবার ধারণা ছিল এবার শম্ভুনাথ বাবু এসে ক্ষমা চেয়ে বলবে তার মেয়েকে গ্রহণ করা হোক, নতুন করে বিয়ে দেওয়ার ব্যবস্থা করতে আসবে, এরকম একটা ধারণা ছিল। কিন্তু এই আক্রোশের কালো রঙের স্রোতের পাশাপাশি আর একটা স্রোত বইতেছিল, যেটা রং একেবারে কালো নয়। সমস্ত মন যে সেই অপরিচিতার পানে ছুটিয়া গিয়াছিল, এখনও যে তাহাকে কিছুতেই টানিয়া ফিরাইতে পারি না। দেওয়ালটুকুর আড়ালে রহিয়া গেল গো। কপালে তার চন্দন আঁকা, গায়ে তার লাল শাড়ি, মুখে তার লজ্জার রক্তিমা, হৃদয়ের ভিতরে কি যে তা কেমন করিয়া বলিব। আমার কল্পলোকের কল্পলতাটি বসন্তের সমস্ত ফুলের ভার আমাকে নিবেদন করিয়া দিবার জন্য নত হইয়া পড়িয়াছিল। হাওয়া আসে, গন্ধ পাই, পাতার শব্দ শুনি, কেবল আর একটি মাত্র পা ফেলার অপেক্ষা। এমন সময় সেই এক পদক্ষেপের দূরত্বটুকু এক মুহূর্তে অসীম হইয়া গেল। আমার অন্তরের মধ্যে সবসময় একটা দ্বিধা ছিল, যে করে হোক বিয়ে হবে, মেয়েকে পাবো, কিন্তু সেটা আমার কল্পনায় থেকে গেল, তা আর বাস্তব রূপায়িত হলো না। এতদিন যে প্রতি সন্ধ্যায় আমি বেণুদাদার বাড়িতে গিয়া তাহাকে অস্থির করিয়া তুলিয়াছিলাম, বেণুদাদার বর্ণনার ভাষা অত্যন্ত সংকীর্ণ বলিয়াই তার প্রত্যেক কথাটি স্ফুলিঙ্গের মতো আমার মনের মাঝখানে আগুন জ্বালিয়া দিয়াছিল। বুঝিলাম মেয়েটির রূপ বড় আশ্চর্য, কিন্তু না দেখিলাম তাহাকে চোখে, না দেখিলাম তাহার ছবি, সমস্ত অস্পষ্ট হইয়া গেল। বেণুদাদার কাছে প্রতি সন্ধ্যায় যে অস্থির করিয়া তুলিয়াছিলাম, মেয়ের বর্ণনা শুনিয়াছিলাম, কিন্তু সেই বর্ণনা অনুসারে না দেখিলাম মেয়েটিকে, না দেখিলাম তার চেহারা, না ছবি। বাহিরে তো সে ধরা দিলই না, তাহাকে মনেও আনিতে পারিলাম না। এই জন্য মন সেদিনকার সেই বিবাহ সভার দেয়ালটার বাইরে ভূতের মতো দীর্ঘ নিঃশ্বাস ফেলিয়া বেড়াইতে লাগিল। অর্থাৎ ভূত যেমন ছায়া দেখা যায়, তার ছবি কোনো আর শরীর দেখা যায় না, অনুরূপভাবে আমার অন্তরের মধ্যে বাসা বেঁধে ছিল সেই মেয়েটি।
হরিশের কাছে শুনিয়াছি মেয়েটিকে আমার ফটোগ্রাফ দেখানো হয়েছিল। পছন্দ করিয়াছে বই কি, না করিবার তো কোনো কারণ নাই। আমার মন বলে সে ছবি তার কোনো একটি বাক্সের মধ্যে লুকানো আছে। একলা ঘরে দরজা বন্ধ করিয়া একদিন নিরালা দুপুরবেলায় সেটি খুলিয়া দেখে না। যখন ঝুঁকিয়া পড়িয়া দেখে তখন ছবিটির উপরে কি তাহার মুখের দুই ধার দিয়া এলোচুল আসিয়া পড়ে না। হঠাৎ বাইরে কারো পায়ের শব্দ পাইলে সে কি তাড়াতাড়ি তার সুগন্ধ আঁচলের মধ্যে ছবিটি লুকাইয়া ফেলে না। অর্থাৎ হরিশের কাছে শুনিয়াছিলাম আমার ফটোগ্রাফ মেয়েটিকে দেওয়া হয়েছিল। সে অন্য মেয়ের মতো চুপে চুপে সে ছবি কি দেখে না, যাতে করে অন্য কেউ না দেখে। দিন যায়, 1 বছর গেল। মামা তো লজ্জায় বিবাহ সম্বন্ধের কথা তুলিতেই পারেন না। অর্থাৎ এমনি করে 1 বছর চলে গেল। মামা লজ্জায় আর এই বিবাহ সম্বন্ধে কোনো কথাই আর বলেন না। মার ইচ্ছা ছিল আমার অপমানের কথা যখন সমাজের লোকে ভুলিয়া যাবে তখন বিবাহের চেষ্টা দেখিবেন। মার ইচ্ছা ছিল এই অপমানের কথা লোকে যখন ভুলে যাবে তখন বিবাহের কথা চিন্তা করবেন। এদিকে আমি শুনিলাম সে মেয়ের নাকি ভালো পাত্র জুটিয়াছিল, কিন্তু সে পণ করিয়াছে বিবাহ করিবে না। অর্থাৎ অন্য জায়গায় তার ভালো পাত্র সম্বন্ধ এসেছিল, কিন্তু সে পণ করিয়াছে বিবাহ করিবে না। পণ মানে প্রতিজ্ঞা করেছে। শুনিয়া আমার মন পুলকের আবেশে ভরিয়া গেল। আমি কল্পনায় দেখিতে লাগিলাম যে ভালো করিয়া খায় না, সন্ধ্যা হইয়া আসে, সে চুল বাড়িতে ভুলিয়া যায়। তার বাপ তার মুখের পানে চান আর ভাবেন আমার মেয়ে দিনে দিনে এমন হইয়া যাইতেছে কেন। অর্থাৎ সে হয়তো আমি তার বিবাহ না করার কথা শুনে মনে মনে ভেবেছিলাম যে আমাকে ছাড়া হয়তো সে আর বিবাহ করবে না। সে হয়তো ঠিকমতো খায়ও না, চুলও বাঁধে না। মেয়ের বাবা তার মুখের দিকে চেয়ে ভাবে যে আমার মেয়ে দিনে দিনে এ কেমন হইতেছে। হঠাৎ কোনো দিন তার ঘরে আসিয়া দেখেন মেয়ের 2 চক্ষু জলে ভরা। জিজ্ঞাসা করেন, মা তোর কি হইয়াছে বলো আমাকে। হঠাৎ কোনো দিন দেখে যে তার 2 চোখ জলে ভরা। তাকে জিজ্ঞাসা করে, মা তোমার কি হয়েছে বলো আমাকে। মেয়ে তাড়াতাড়ি চোখের জল মুছিয়া বলে, কই কিছু হয়নি তো বাবা। বাপের এক মেয়ে, যে বড় আদরের মেয়ে, যখন অনাবৃষ্টির দিনে ফুলের কুড়িটির মতো মেয়ে একেবারে বিমর্ষ হইয়া পড়িয়াছে তখন বাপের প্রাণে আর সহিল না। অর্থাৎ একটা ফুলের টবে পানির অভাবে বাসি ফুল যেমন শুকিয়ে যায়, ফুলের কুড়ি যেমন শুকিয়ে যায়, তার মেয়েটি অমনিভাবে দিন দিন শুকিয়ে যাচ্ছিল। তখন অভিমান ভাষা দিয়া তিনি